ব্রিটিশ পার্লামেন্টে এই বিষয়টা আলোচনা হওয়ার পরে হয়তো বড় ধরনের কোনো সিদ্ধান্ত বেরিয়ে আসবে। ব্রিটিশ পার্লামেন্টে এখন প্রস্তাব উত্থাপিত হচ্ছে, বাংলাদেশের সহিংসত মানবাধিকার লঙ্ঘন নিয়ে ব্রিটিশ পার্লামেন্টের উদ্বেগ। ব্রিটিশ এমপি উইল ফরেস্টার হাউস অব কমন্সে একটি পিটিশন জমা দিয়েছেন। পিটিশনে বলা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সময় সাধারণ মানুষের মধ্যে ভয়ে দিন কাটছে। দেশে সহিংস অপরাধ, ধর্মীয় উগ্রবাদ, রাজনৈতিক হামলা, নারীদের হয়রানি, সংখ্যালঘুদের উপর নির্যাতন বেড়েছে। বাক স্বাধীনতা বলতে কিছুই নাই। পিটিশনে ব্রিটিশ সরকারকে আহ্বান জানানো হয়, বাংলাদেশের পরিস্থিতি আনুষ্ঠানিকভাবে স্বীকার করে জাতিসংঘকে তদন্তে এগিয়ে এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট বলেন, মানবাধিকার ও গণতন্ত্র রক্ষায় যুক্তরাজ্য প্রতিশ্রুতিবদ্ধ। এই পিটিশনটি ইতোমধ্যেই দাখিল হয়েছে। আশা করা যাচ্ছে খুব শিগগিরই এই পিটিশনের উপর শুনানি হবে এবং প্রত্যাশা করা যাচ্ছে যে ব্রিটিশ সরকার এটাকে গ্রহণ করে জাতিসংঘের কাছে আহ্বান জানাবে, বাংলাদেশের এই যে মৌলিক মানবাধিকারের ভয়াবহ লঙ্ঘন, ধর্মীয় স্বাধীনতা নাই, মৌলিক অধিকার নাই, বাক স্বাধীনতা নাই, গণতন্ত্র নেই, মুক্ত চিন্তার কোনো রকম চর্চার সুযোগ নাই। এই পরিস্থিতির থেকে বাংলাদেশকে পরিত্রাণ দেওয়ার জন্য জাতিসংঘ প্রয়োজনে ব্যবস্থা নেবে এবং ব্রিটিশ সরকার সম্ভবত এই বিষয়টাকে জানেন বিধায় ইতোপূর্বে ইউনুস লন্ডন সফর এলে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার তার সঙ্গে দেখা পর্যন্ত করেন নাই এবং দেখা করতে অস্বীকৃতি জানিয়েছেন। আর এই পিটিশন শুনানির সময় হয়তো অন্যান্য তথ্যপত্র সবকিছু সামনে চলে আসবে। বাংলাদেশকে একটা অন্ধকারের জগতে নিয়ে যাওয়া হয়েছে। বাংলাদেশ এখন আর সভ্য রাষ্ট্র ব্যবস্থা নাই। গণতন্ত্র, মানবাধিকার, ধর্মীয় অধিকার, বাক স্বাধীনতা, সংবাদপত্রের অধিকার, গণমাধ্যমের অধিকার কোনো কিছুই আর বাংলাদেশ অবশিষ্ট নাই। প্রতিদিন লাশের পর লাশ, কোনো আইন শৃঙ্খলা বলতে কিছু নাই। বিচার বিভাগ সম্পূর্ণরূপে আজ্ঞাবহ। অর্থনীতির অবস্থা একেবারে নাজুক। কি ভয়ঙ্কর দৃশ্য! 2 হাত বাঁধা, মাথায় হেলমেট, গায়ে জ্যাকেট জড়ানো, তারপরে এভাবে তাকে শ্বাসরুদ্ধ করার চেষ্টা। প্রকাশ্য আদালতে, বিচারকের উপস্থিতিতে, এজলাসের সামনে। আর কি মামলায় তিনি গ্রেপ্তার হয়েছিলেন? তিনি মুক্তিযোদ্ধাদের একটা অনুষ্ঠানে গিয়েছিলেন, মঞ্চ 71 নামে। সেখানে একটা মব এসে তাদের আক্রমণ করলো। যারা আক্রমণ করলো তাদের গ্রেপ্তার না করে গ্রেপ্তার করা হলো এই সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন, দেশের খ্যাতিমান প্রখ্যাত মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী সহ অন্যান্যদেরকে। এত বড় জঘন্য মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হলো তাদেরকে। তারা হলেন আক্রান্ত। যারা আক্রমণ করলো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না। আর আজ কোর্টে গিয়ে তার সঙ্গে এই ব্যবহার করা হলো। এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে বাংলাদেশের মৌলিক মানবাধিকার, বাক স্বাধীনতা, ধর্মীয় অধিকার বলতে এখন আর অবশিষ্ট কিছুই নেই। কোনো গণমাধ্যম নিজের মতো করে কিছুই লিখতে পারছে না। কেউ যদি সত্যের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে কোনো কথা বলেন তাহলে কোনো না কোনো মামলায় তিনি গ্রেপ্তার হয়ে যান। এমনকি দেশের সাবেক প্রধান বিচারপতিকে হত্যা মামলায় গ্রেপ্তার করে চালান দেওয়ার মতো এত ভয়ঙ্কর ঘটনা বাংলাদেশে ঘটছে। সর্বশেষ আজকে ঢাকার একটি কোর্টে হাজির করা হলো বাংলাদেশের অত্যন্ত পরিচিত একজন গণমাধ্যম ব্যক্তিত্ব সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে। তার 2 হাত পেছনে নিয়ে হ্যান্ডকাপ দিয়ে আটকানো, তার মাথায় হেলমেট পরানো, বুলেট প্রুফ জ্যাকেট পরানো, মনে হয় যেন পৃথিবীর সবচেয়ে দুর্ধর্ষ ভয়ঙ্কর সন্ত্রাসীকে কোর্টে হাজির করা হচ্ছে। সেই অবস্থায় তিনি কোর্টে আসামি, তার কথা বলতে পারবেন, সেই অবস্থায় কোর্টে তার গলা টিপে ধরে শ্বাসরুদ্ধ করার চেষ্টা করার মতো বর্বরচিত ঘটনা ঘটেছে। তাকে রক্ষা করতে এলে অপর একজন গণমাধ্যম ব্যক্তিত্বকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এই পরিস্থিতিতে বিচারক দ্রুত এজলাস থেকে নেমে যান, চেয়ার ছেড়ে চলে যান। তিনি হয়তো ভেবেছেন যে আমি বাধা দিলে কদিন পূর্বে যেমন 18 জন বিচারককে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে বাধ্যতামূলক অবসরে, হয়তো আমাকে পাঠিয়ে দেওয়া হবে, না হয় আমি মবের শিকার হব। এ কারণে বিচারক কোনো প্রোটেকশন তার কোর্টের বিচার প্রার্থীকে না দিয়ে তিনি নেমে গেলেন। ডক্টর ইউনুসকে
পৃথিবীর অনেক দেশ মনে করতেন নোবেল পেয়েছে, বোধহয় বিশাল কিছু। কিন্তু এই ব্যক্তি যে কত হীনমন্য প্রকৃতির, সে যে কত স্বার্থান্বেষী, সে যে কত প্রতিহিংসা পরায়ণ, সে যে কত প্রতিশোধ পরায়ণ, সে যে নিজেরটা ছাড়া কিছু বোঝে না, সে যে কত ক্ষমতা লিপ্সু, এই বিষয়গুলি ক্রমান্বয়ে সামনে চলে আসছে। দেশের ভিতরেও তার আগমনকে যারা স্বাগত জানিয়েছিলেন তারাই বলতেছেন যে উনি একটি ভণ্ড, উনি একটি বেঈমান, উনি স্বার্থান্বেষী, উনি দেশ, রাষ্ট্র, সরকারকে বিক্রি করে দেন। আসুন অপেক্ষা করি ডক্টর ইউনূসের করুণ পরিণতি দেখার জন্য। দর্শক, বর্তমান সরকারের মধ্যে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগ ভীতি কি অনেক বেশি কাজ করছে? তারা কি ভাবছে যে যে কোনো সময় আওয়ামী লীগ ফিরে আসতে পারে, যেটা সরকারের জন্য বিপজ্জনক হতে পারে, দলগুলোর জন্য বিপজ্জনক হতে পারে? এরকম ভীতি কি তাদের মধ্যে ঢুকে পড়েছে? এবং এই ভীতি গত এক বছরে যতটা না দেখা গেছে, ইদানিং মনে হচ্ছে আরো বেশি মাত্রায় বেড়েছে। এর কারণ কি? আওয়ামী লীগের আদৌ কি ফিরে আসার কোনো বাস্তবতা রয়েছে এই মুহূর্তে? হ্যাঁ, 2-4-5 বছর পরে সেটা ভিন্ন বাস্তবতা, কি বাস্তবতা তৈরি হবে সেটা ভিন্ন কথা। কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগের পলিটিক্যাল যে কন্ডিশন, সেই কন্ডিশনে কি এই ভীতি তৈরি হওয়ার কোনো কারণ রয়েছে? যে ভীতি স্বয়ং প্রধান উপদেষ্টার মধ্যেও কাজ করছে। কেন এই ভীতিগুলো কাজ করছে? কেন প্রধান উপদেষ্টাকে বারবার এই ভীতির কারণে দলগুলোর সঙ্গে মিটিং করতে হচ্ছে এবং মিটিং করে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার কথা বারবার স্মরণ করিয়ে দেয়া হচ্ছে? কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত তৎপরতা আমরা দেখতে পাচ্ছি? পেছনে পেছনে কি আওয়ামী লীগ এই ভীতি বাস্তবায়নের জন্য সত্যিই কোনো মানে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, কিংবা তারা মানে কামব্যাক করার প্রসেসটাকে পজিটিভ প্রসেস না করে কি নেগেটিভ প্রসেস অবলম্বন করছে, যেটা সরকারের জন্য কিংবা পলিটিক্যাল দলগুলোর জন্য ভীতির কারণ হতে পারে? মানে আওয়ামী জুজুর ভয় আমাদেরকে যেন একেবারে মানে মানে কি বলবো যে কনফিউজড করে ফেলেছে। কনফিউশনের মধ্যে আমরা প্রতিনিয়ত চলছি। কি সরকার, কি রাজনৈতিক দল, কিংবা কি সাধারণ মানুষ, সবার মধ্যেই বোধহয় এক ধরনের ভীতি, এক ধরনের কনফিউশন তৈরি হচ্ছে। জুলাই বিপ্লবের যারা স্টেক হোল্ডার, জুলাই বিপ্লবের যারা যোদ্ধা, তারা এক ধরনের আতঙ্ক ফিল করছে যে আওয়ামী লীগ ফিরে আসলে আমাদেরকে ফাঁসিতে ঝোলাবে, আমাদের কাউকে ছাড়বে না। নুরুল হক নূরের ওই ঘটনার পরে অনেককেই বলতে শুনেছি, লিখতে দেখেছি যে নূর মার খেলেন, এরপর আমরা, এরপর হাসনাত, সার্জিস, এরপর আমি, এরপর আপনি, এই ধরনের লেখালেখি আমরা দেখেছি। এবং সরকারের মধ্যেও আমরা দেখলাম যে এক ধরনের ভীতি প্রচন্ডভাবে কাজ করছে। কারণ নুরুল হক নূরের এই ঘটনার পরপরই দেখলাম যে সরকার আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের, মানে সরকার মানে প্রধান উপদেষ্টা সংলাপের জন্য আয়োজন করলেন। যখনই কোনো সংকট মনে করে সরকার, তখনই এই ধরনের সংলাপ ডাকার ইতিহাসটা কিন্তু গত এক বছরে কয়েকবার আমরা দেখেছি। তার মানে আওয়ামী জুজুর ভয় কাজ করছে। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে যে আওয়ামী লীগের এই মুহূর্তে কোনো সাংগঠনিক ক্ষমতা আমার মনে হয় নেই, যখন আওয়ামী লীগের নেতারা প্রায় বিদেশে পালিয়ে আছেন। কারণ নেতা না থাকলে কর্মী পরিচালনা করা যায় না, কর্মীরা নিজে নিজে পরিচালিত হতে পারে না বলেই নেতা লাগে। নেতাবিহীন কোনো সংগঠন কখনো বড় মুভমেন্ট করতে পারে না। সেই ক্ষেত্রে আওয়ামী লীগের পারার সম্ভাবনাও খুবই কম। তো এই খুবই কম সম্ভাবনা থাকা সত্ত্বেও কেন আমরা এত ভয় পাচ্ছি? কেন প্রফেসর ইউনূসের মতো বিশ্ববরেণ্য একজন মানুষও মনে করছেন যে আওয়ামী লীগ যে কোনো কিছু ঘটাতে পারে? এই মনে করার কারণটা কি? সম্প্রতি দলগুলোর সঙ্গে আলোচনায়ও এরকম একটা মন্তব্য করেছেন, যেটা নিয়ে বিবিসি প্রতিবেদন করেছিল। বিবিসির সেই শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে তিনি বলছেন, প্রধান উপদেষ্টা মনে করছেন যে পদে পদে বাধা আসবে, সবার মনে দ্বন্দ্ব তৈরির চেষ্টা হবে। প্রধান উপদেষ্টার সতর্কতা, অর্থাৎ প্রধান উপদেষ্টা দলগুলোকে সতর্ক করেছেন যে মানে আমাদের কার্যক্রমে পদে পদে বাধা দেয়া হবে, আমাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা করা হবে, সুতরাং সেই চেষ্টায় কান দেয়া যাবে না, সেই চেষ্টা যেন সফল না হয় সেজন্য আমাদের সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ব্যাপারটা বারবার প্রধান উপদেষ্টাকে
বলতে শোনা গেছে। এই মিটিংয়েই শুধু না, এই 2 দিনের যে মিটিং হলো এখানেই না, এর আগেও একাধিকবার এই কথাগুলো বলতে শোনা গেছে যে আওয়ামী লীগ চেষ্টা করছে, কখনো কখনো ভারত একটা বিশৃঙ্খলার সৃষ্টির চেষ্টা করছে, সেরকম কথাও আমরা তার মুখ থেকে শুনেছি। বিবিসি যেটা বলছে সেটা হচ্ছে যে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাধা আসবে উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বলেছেন, প্রতি পদে পদে বাধা আসবে, সবার মনে দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা হবে, আমরা যেন সঠিক থাকি, স্থির থাকি, সবাই একসাথে সহযোগিতা করি। তবে বাধাগ্রস্ত করার যে চেষ্টাই হোক না কেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে উৎসবমুখর পরিবেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে, এমনটাও তিনি বলছেন। প্রেস সচিব এই ব্যাপারটা জানিয়েছিলেন এবং প্রেস সচিব বলেছিলেন যে কোনো বাধা মানা হবে না, যে বাধাই আসুক না কেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। এখন ব্যাপার হচ্ছে যে আওয়ামী লীগ কি ফেব্রুয়ারিতে নির্বাচনের পথে বাধা, কিংবা আওয়ামী লীগ কি ফেব্রুয়ারিতে নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, নির্বাচন হতে দিতে চায় না? তাতে করে আওয়ামী লীগের লাভ কি? বরং আওয়ামী লীগের তো বোধহয় রাজনৈতিক ইকুয়েশন করলে এটাই লাভ যে যত দ্রুত সরকার গঠন হবে, তত দ্রুত একটা রাজনৈতিক সরকারের আমলে তারা মোটামুটি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে ধরনের পরাধীনতার মধ্যে রয়েছে, যে ধরনের জেল জুলুমের মধ্যে রয়েছে, সেই তৎপরতাগুলো অপেক্ষাকৃত কমে আসবে, তারা রাজনৈতিক কর্মকাণ্ড ধীরে ধীরে শুরু করার একটা স্কোপ খুঁজে পাবে এবং তারা তার পরের যে নির্বাচন, সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে একটা ভালো ফলাফল তৈরি করার চেষ্টা করবে। সেরকমটাই তা আওয়ামী লীগের কৌশল হওয়ার কথা। আওয়ামী লীগ মানে যেহেতু এত পুরনো, বাংলাদেশের সব থেকে পুরনো দল, তারা রাজনৈতিকভাবে এতটা অজ্ঞ কিংবা এতটা শিশুসুলভ হওয়ার কথা নয় যে মনে করবে যে এখনই তারা এই নির্বাচন ভণ্ডুল করে দিয়ে তারা কোনো ফয়দান নিবে, কিংবা এই নির্বাচনেই অংশগ্রহণ করে তারা বিজয়ী হয়ে ক্ষমতায় যাবে, এরকম ভাবনার কোনো কারণ আওয়ামী লীগের থাকার কথা নয়। কিন্তু আমরা কেন এত ভয় পাচ্ছি? ভয় পাচ্ছি এই কারণেই, আওয়ামী লীগের বিভিন্ন তরফ থেকে, আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীরা, ইভেন শেখ হাসিনা নিজেও বিভিন্ন অডিও বার্তায় বারবার যখন বলছেন যে তোমরা রেডি থাকো, আমি আসছি, আমি ফিরে আসছি, আমি কাছাকাছি আছি, সময় হলেই চলে আসবো, এখন মানে ইদানিং শুনছি যে ডাক আসার সময় হয়ে গেছে, তোমরা যে যার মতো করে রেডি থাকো, ইদানিং শুনছি যে সেপ্টেম্বরের মধ্যেই আওয়ামী লীগ একটা অঘটন ঘটানোর চেষ্টা করবে, এরকম আলোচনা কিন্তু রয়েছে। আবার আওয়ামী লীগের পক্ষে যারা মানে অ্যাক্টিভিজম করে, বিশেষ করে বিদেশে থেকে আওয়ামী লীগের পক্ষে যারা অ্যাক্টিভিজম করে, তারাও নানা রকমের আতঙ্ক ছড়াচ্ছে। এই আতঙ্ক ছড়ানোর কারণে সরকারের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে একটা আতঙ্ক কাজ করছে, কারণ সতর্কতার তো আর বিকল্প নেই, সতর্ক থাকলেই ভালো। অসতর্ক অবস্থায় যদি আক্রমণের শিকার হতে হয় তাহলে তো সেটা বিপজ্জনক। যেমন একটা খবর প্রচার হয়েছে, যুগান্তর এবং এনটিভি বলেছে যে আওয়ামী লীগ 29শে সেপ্টেম্বরের মধ্যে কোনো একটা সময় ঢাকায় 20 লক্ষ লোক জমায়েতের চেষ্টা করছে। তো আওয়ামী লীগ যদি সত্যিই এটা করে থাকে, তাহলে আওয়ামী লীগ কি গত মানে 70 বছরের বেশি পুরনো এই দলটা কি এমন রাজনীতি শিখলো, কি এমন পরিকল্পনা করতে শিখলো যে এই সব তথ্য একেবারে ওপেনলি প্রচার হয়ে গেল, সব কিছু একেবারে ফাঁস হয়ে গেল, কোনো পরিকল্পনা রাগঢাক থাকলো না। পরিকল্পনা যদি তারা করেই থাকে এবং সেই পরিকল্পনা যদি ফাঁস হয়ে যায়, তাহলে সেই পরিকল্পনা তো বাস্তবায়ন করতে পারবে না। তাহলে এই যে মানে প্রায় মানে যে বয়সে মানুষ বৃদ্ধ হয়ে যায়, সেরকম বৃদ্ধ বয়সের একটা রাজনৈতিক দল এতটাই অজ্ঞতার পরিচয় দিচ্ছে যে ঢাকায় 20 লক্ষ লোক জমায়েত করবে, এই পরিকল্পনা ফাঁস হয়ে যাচ্ছে এবং এই পরিকল্পনা নিয়ে গণমাধ্যমে খবরও হয়ে যাচ্ছে। আমার মনে হয় যে পুরোটাই আওয়ামী অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন, তারা এক ধরনের মানে নিজেদের মতো করে কথা বলার চেষ্টা করেন, তো নিজেদের মতামত স্টাবলিশ করার চেষ্টা করেন। সেখানে তারা যে মতামতগুলো দেওয়ার চেষ্টা করেন, সেই মতামতগুলোতে কখনো কখনো আতঙ্কিত হওয়ার ব্যাপার থাকে, যেটা মনে হয় না যে আওয়ামী লীগের কৌশলের
মধ্যে এগুলো আছে। কারণ আওয়ামী লীগ খুব ভালোভাবে জানার কথা যে এই নির্বাচনে তাদের অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই। আবার এই নির্বাচন ডিলে করে, এই নির্বাচনকে ব্যর্থ করেও খুব একটা যে ফায়দা উসুল করা যাবে সেটাও মনে হয় না। হ্যাঁ, একটা ফায়দা হতে পারে যেটা আলোচিত হয়, সেটা হচ্ছে যে প্রফেসর ইউনূসের সরকার যদি ব্যর্থ হয়, নির্বাচন দিতে যদি ব্যর্থ হয়, রাষ্ট্র চালাতে যদি ব্যর্থ হয়, তাহলে আওয়ামী লীগ একটা ক্রেডিট নিতে পারে যে আমাদেরকে তাড়িয়ে তোমরা কি পেলে, তোমরা কি লাভ করলে। যে সরকারকে আনলে সেই সরকার একটা নির্বাচনই দিতে পারে না, সেই সরকার দেশ পরিচালনা করতে পারে না। সুতরাং এই ব্যর্থতার মধ্য দিয়ে তাদের একটা ক্রেডিট পাওয়ার এই অপশনটা রয়েছে, ক্রেডিট নিতে চাওয়ার এই অপশনটা রয়েছে। তাছাড়া আর কোনো অপশন বোধহয় নেই। তবুও আমরা অনেক বেশি ভয় পাচ্ছি। সেই ভয়টা বাস্তবতার কারণে পাচ্ছি নাকি আমাদের দুর্বলতার কারণে আমরা ভয় পাচ্ছি, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। সেই ভাবনাটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আমাদের দুর্বলতার কারণে আমরা ভয় পাই, তাহলে নিশ্চিত করেই আমাদের দুর্বল জায়গাগুলো চিহ্নিত করা উচিত এবং সেই দুর্বল জায়গাগুলোকে মালিশ করে, পলিশ করে সেগুলো যেন সবল অবস্থায় আসে, ব্যর্থতাগুলো যেন সফলতায় পরিণত হয়, ব্যর্থতার সুযোগ যেন কেউ নিতে না পারে, আমরা যেন ব্যর্থ না হই, সেই চেষ্টা বোধহয় আমাদের অনেক বেশি করা উচিত, জুজুর ভয়ে বেশি কাঁপাকাঁপি না করে। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত আমরা আসলে এত ভয় পাচ্ছি কেন?